ইনভিজিবল নেগোসিয়েশন। বিশেষ করে যারা সেলসে আছেন, মার্কেটিং এ আছেন, বা বিভিন্ন জায়গায় নেগোশিয়েট করতে হয়, এটা আপনাদের জন্য একটা মাস্টার ক্লাস। এখন আপনাদের অনেকেরই হয়তোবা ধারণা যে নেগোসিয়েশন মানেই হইল যে স্যুট টাই পরে কোন একটা এসি রুমে বসে কোটি কোটি টাকার ডিল ক্লোজ করা, অথবা নেগোসিয়েশন মানে শুধু সেলস করা, মার্কেটিং করা, কাউকে কনভিন্স করা। কিন্তু বাস্তবতা হলো, আপনি ঘুম থেকে ওঠার পর থেকে একদম আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত যা কিছু করেন তার সবকিছুই হইল নেগোসিয়েশন। এখন দেখেন, সকালে যখন আপনি বাসা থেকে বের হইলেন, বের হয়ে রিক্সাওয়ালার সাথে 10 টাকা নিয়ে দরাদরি করা, আপনার বাচ্চা যখন রাত 10টায় মোবাইল টিপতে চায়, কার্টুন দেখতে চায়, রিলস দেখতে চায়, আপনি তাকে ঘুমাতে পাঠান, আপনার বসের কাছে একটা ছুটির আবেদন করেন, এমনকি রাতে দেরি করে বাসায় ফেরার পর বউয়ের রাগ ভাঙানো, এই সব কিছুই কিন্তু নেগোসিয়েশন। এখন নেগোসিয়েশন মানে শুধু টাকা পয়সার লেনদেন না, কিন্তু নেগোসিয়েশন হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড কমিউনিকেশন। নেগোসিয়েশন মানে কি? এই নতুন সংজ্ঞাটা লিখে রাখেন। নেগোসিয়েশন মানে হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড কমিউনিকেশন। এখন আমরা অনেক সময় মনে করি যে নেগোসিয়েশন মানে হচ্ছে কারোর সাথে কথা বলে তাকে কনভিন্স করে বা তাকে হারায় দেওয়া। কিন্তু নেগোসিয়েশন মানে অন্যকে হারিয়ে দেওয়া না, বরঞ্চ মানুষের ইমোশনাল ব্রেইন হ্যাক করে তাকে এমন ভাবে গাইড করা যেন সে আপনার আইডিয়াটাকেই নিজের আইডিয়া হিসাবে ভাবতে শুরু করে। কি বললাম, বুঝতে পারছেন? যে নেগোসিয়েশন কি? মানুষের ইমোশনাল ব্রেইনকে হ্যাক করে তাকে এমন ভাবে গাইড করা যেন সে আপনার যে আইডিয়াটা, আপনি যেটা বলতে চান, এইটাকে সে তার নিজের আইডিয়া মনে করে। আর আমি আমার জীবনেও ঠিক এইটাই করতে চাই। এই যে আপনারা যারা আজকে এখানে ক্লাস করতেছেন, বসে আছেন, আপনারাও কিন্তু এরকম সাধারণ মানুষ না, সাধারণ কেউ না। যে আমার জীবনের সবচাইতে বড় যে ভিশন, যে বিগ হোয়াই, যেটার জন্য আমি কাজ করতেছি, যে বাংলাদেশে এমন 1 লক্ষ লিডার বা মেন্টর বা কোচ, যে যে ভাষায় দেখেন, তৈরি করা, যারা শুধুমাত্র কথায় না, বরঞ্চ তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে মানুষের লাইফটাকে পরিবর্তন করতে পারে। তা আপনাদের ভিতরে সেই 1 লক্ষ লিডারের সেনাপতিরা বসে আছেন। আপনারা এখন সেই ইনভিজিবল নেগোসিয়েশনটা শিখবেন। যখন আপনি এটা শিখবেন, তখন আপনাদের আর কারোর সাথে না তর্ক করতে হবে না। আমরা তো নেগোসিয়েশন করতে গিয়ে তর্ক করা শুরু করি। নেগোসিয়েশন মানে কিন্তু তর্ক করা না। একটু আধ্যাত্মিক দিক থেকে একটু চিন্তা করে দেখেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ছিলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কমিউনিকেটর এবং নেগোসিয়েটর। হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে কারো? যাদের মনে আছে হাতে হ্যান্ড রাইজ করেন, পরে আবার নামায় ফেলবেন। দেখি কার কার হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে ধারণা আছে। দেখেন, হুদাইবিয়ার সন্ধির সময় আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে মুসলিমরা ঠকে যাচ্ছে, মুসলিমদেরকে ঠকানো হচ্ছে। তখন সাহাবীরাও পর্যন্ত ভিতরে ভিতরে রেগে যাচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ইমোশনাল কন্ট্রোল এবং যে দূরদৃষ্টি, ওইটা দিয়ে এমন একটা চুক্তি করছিলেন যেটা পরবর্তীতে মক্কা বিজয়ের পথটাকে অনেক সহজ করে দিছিল। তিনি কিন্তু তার ইগো বা রাগ দিয়ে কখনো কোনো পরিস্থিতি সামলাইতেন না। তিনি মানুষের মন জয় করে ফেলতেন। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমরা মানুষের সাথে তাদের যে বুদ্ধিমত্তা আছে, সেই বুদ্ধিমত্তা অনুযায়ী কথা বলো। এই যে মানুষের মন বুঝে তার লেভেলে গিয়ে তার সাথে কথা বলা, তার অবচেতন মন বা সাবকনসাস মাইন্ডকে প্রভাবিত করা, এইটাই হচ্ছে ইনভিজিবল নেগোসিয়েশনের মূল মন্ত্র। তো আজকে আমরা শিখবো কিভাবে কোনো তর্ক ছাড়া, সংঘাত ছাড়াই আপনার বস হোক, ক্লায়েন্ট হোক, এমনকি আপনার পরিবারের মানুষদের সাবকনসাস মাইন্ডে আপনার চাওয়াটাকেই তাদের চাওয়া হিসাবে গেঁথে দেওয়া যায়। তো রেডি এই ম্যাজিক্যাল সাইকোলজিক্যাল জার্নির জন্য সবাই? হ্যান্ড যারা রাইজ করছিলেন নামায় ফেলেন। কে কে রেডি দেখি?
চ্যাটে জানান। ধরুন আপনি খুব সুন্দর একটা প্ল্যান নিয়ে আপনার বসের কাছে গেছেন, অথবা নতুন একটা আইডিয়া নিয়ে কোনো একটা ইনভেস্টরের কাছে গেছেন। আপনি অনেক ডেটা, অনেক লজিক এবং লজিস্টিক দিয়ে বা স্ট্যাটিস্টিক দিয়ে বুঝানোর চেষ্টা করছেন, কিন্তু 5 মিনিট পর আপনি খেয়াল করলেন যে এরা হাই তোলা শুরু করছে, এবং একটা পর্যায়ে গিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, যেটা হয় আমাদের সাথে। এখন আপনার এত চমৎকার আইডিয়াটা কেন রিজেক্ট হয়ে গেল? দেন ওয়ারেন ক্লাফের দারুণ একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে এটা নিয়ে। তিনি বলতেছেন যে আপনি যখন কোনো আইডিয়া প্রেজেন্ট করেন, তখন আপনি আপনার যে উন্নত নিউ কর্টেক্স বা স্মার্ট ব্রেইনটা আছে ওইটাকে ব্যবহার করেন। কিন্তু আপনার সামনে যে মানুষটা আছে, যে আপনার কথা রিসিভ করে তার 5 মিলিয়ন বছর, 5 মিলিয়ন বছরের যে পুরনো আদিম ব্রেইন, যেটাকে ক্রক ব্রেইন বা ক্রোকোডাইল ব্রেইন বলা হয়, সেইটা দিয়ে সে এটা রিসিভ করতেছে। কারণ আপনি ব্যবহার করতেছেন আপনার সবচেয়ে উন্নত মস্তিষ্ক, আর সে ব্যবহার করতেছে তার সবচেয়ে ব্যাকডেটেড মস্তিষ্ক, যে কারণে আপনার কথা তার হজম হয় না, বদ হজম হয়ে যায়। তো এই ক্রক ব্রেইনের রুলসটা খুব সিম্পল। সে সব সময় সারাক্ষণ শুধু সারভাইভ করতে চায় বা বেঁচে থাকার চিন্তায় থাকে, টিকে থাকার চিন্তায় থাকে। এখন নতুন কোনো ইনফরমেশন যখন ওর সামনে আসে, সে ওইটাকে থ্রেট মনে করে, বিপদ হিসাবে দেখে। যেই ইনফরমেশনটাকে সে চেনে না ওইটাকে সে বিপদ হিসাবে দেখে। আপনি যখন অনেক লজিক আর কঠিন কঠিন কথা বলেন, তখন এই ক্রক ব্রেইন ভয় পেয়ে যায়। তখন সে ওই যে ফাইট অর ফ্লাইট মোড, ক্রক ব্রেইন লাইক অ্যামিগডালা। আর আপনার ইনফরমেশন যদি বোরিং হয়, তাহলে সে সোজা সাপটা সেটা ইগনোর করে দেয়। তা আপনি তাদের দৈনন্দিন জীবনের কথাটা একটু ভাবেন না, বা আপনার দৈনন্দিন জীবনের কথাটা একটু ভাবেন। রাতে যখন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একদম 2 ঘন্টা লেট করে বাসায় ঢুকছেন, আপনার বউ একদম রেগে টেগে ফায়ার। আপনি যদি এই মুহূর্তে লজিক দেওয়া শুরু করেন যে রাস্তায় জ্যাম ছিল, অমুক বন্ধু বিপদে পড়ছিল, তাহলে কিন্তু আপনি আসলে শেষ। আপনার লজিক আপনার ওয়াইফের যে ক্রক ব্রেইন আছে ওইটাকে কিন্তু আরো রাগায় দিবে, আরো অ্যাটাকিং মোডে নিয়ে যাবে। এর বদলে আপনি যদি একটু ইমোশনালি বলেন যে আমি জানি ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, তোমার জায়গায় থাকলে আমিও অনেক রাগ করতাম, এই ধরনের ব্যাপারে যখন আপনি সফট হয়ে যান, তখন দেখা যায় কি পরিস্থিতিটা আস্তে আস্তে শান্ত হইতে শুরু করে। দেখেন, মানুষ তো লজিক দিয়ে ডিসিশন নেয় না, মানুষ কিন্তু ডিসিশন নেয় তার ইমোশন দিয়ে, পরে সেটাকে আবার লজিক দিয়ে জাস্টিফাই করে। দেখেন, পবিত্র কোরআনেও কিন্তু এই সাইকোলজি একটা চমৎকার প্রয়োগ আছে। কোরআন মানুষকে লজিক দিয়ে চিন্তা করতে বলে ঠিকই, কিন্তু খেয়াল করলে দেখবেন যে যে কোনো কঠিন বিষয় বোঝানোর আগে কোরআন বারবার বিভিন্ন জাতির গল্প, রূপক বা দৃষ্টান্ত ব্যবহার করে। কারণ গল্প মানুষের ইমোশনকে ট্রিগার করে, তাদের ক্রক ব্রেনকে শান্ত করে দেয়, এবং এরপরে সেটা সরাসরি মানুষের অন্তরে প্রবেশ করে। গল্প কি করে? গল্প মানুষের ইমোশনকে ট্রিগার করে। আর মানুষের ইমোশনকে যখন গল্প ট্রিগার করতেছে, তখন মানুষের ক্রক ব্রেন যেটা বা অ্যামিগডালা যেটা, ওইটা ব্রেনকে শান্ত করে দেয়। শান্ত করে দিয়ে সরাসরি আপনার যে কথা, আপনার যেটা বলছেন সেটা মানুষের হৃদয়ে গিয়ে গেঁথে যায়। এই যে আমি 1 লক্ষ মেন্টর তৈরির মিশন নিয়েছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এমন কিছু লিডার তৈরি করা যারা মানুষের এই ক্রক ব্রেইনের মেকানিজমটা বুঝবে। আপনারা যখন কারোর সাথে কথা বলবেন, শুরুতেই একদম বোরিং ডিটেলস না দিয়ে এমন কোনো একটা হুক বা এমন কোনো একটা গল্প বা ইমোশনাল ট্রিগার ব্যবহার করবেন, যেটা তাদের ব্রেইনে ডোপামিন রিলিজ করবে। আপনি যদি একবার আপনার সামনের মানুষটা ক্রক ব্রেইনটাকে শান্ত করতে পারেন, অ্যামিগডালাটাকে শান্ত করতে পারেন, আপনার যে কোনো কথা সে তখন একদম ম্যাজিকের মতো মেনে নিবে। তো এখানে আমরা প্রায় ভাবি যে নেগোসিয়েশন মানেই হচ্ছে লজিক, তর্ক, এইসব করে আরেকজনকে হার মানায় নেওয়া বা আপনার পক্ষে নিয়ে আসা। কিন্তু দেখেন, ক্রিস ভস, তিনি হচ্ছেন এফবিআই এর একদম টপ হোস্টেড নেগোসিয়েটর ছিলেন।
তিনি আবার ভিন্ন কথা বলতেছেন, তিনি বলতেছেন যে নেগোসিয়েশন তো কোনো যুদ্ধ না, এটা একটা ডিসকভারি প্রসেস। আর এটার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ট্যাকটিক্যাল এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হচ্ছে কারোর প্রতি দয়া দেখানো বা তার সব কথায় একমত হওয়া, এটা আমরা অনেকে মনে করি, কিন্তু এইটাকে এমপ্যাথি বলে না। এমপ্যাথি মানে হচ্ছে তার যে জুতা আছে, তার জুতায় পা দিয়ে তার দুনিয়াটা দেখতে পারা। এখন জুতায় পা দেওয়া মানে হচ্ছে, বুঝাইতে চাচ্ছি যে আপনি আপনার জায়গা থেকে চিন্তা না করে তার জায়গা থেকে চিন্তা করেন যে তার দুনিয়াটা কেমন, তার দুনিয়াটা দেখেন। আর ট্যাকটিক্যাল এমপ্যাথি হলো এই বুঝতে পারার বিষয়টা আপনার কথায় এমন ভাবে ফুটায়া তোলা যেন সামনে যে মানুষটা বসে আছে সে মনে করে আপনি সম্পূর্ণ তার দলে। এটা সবচাইতে ভয়ঙ্কর এবং পাওয়ারফুল একটা টেকনিক হচ্ছে মিররিং। সাইকোলজিতে মিররিং মানে হচ্ছে যে মানুষ স্বভাবতই তার মতো, তার নিজের মতো কাউকে দেখলে সে নিজেকে নিরাপদ মনে করে। তা আপনি যখন কারো কথায় শেষ তিনটা শব্দ রিপিট করবেন, তিনটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক থেকে তিনটা শব্দ একটা শান্ত বা জিজ্ঞাসা সূচক টোনে যখন তাকে আপনি রিপিট করবেন, তখন একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটে। ধরেন আপনি বা আপনার ক্লায়েন্ট রেগে গিয়ে বললো যে আপনাদের সার্ভিস একদম বাজে, আপনাদের প্রাইস অনেক বেশি। এখন আপনি তখন তর্ক করে তাকে ডিফেন্ড করবেন না, আপনি শুধু বলবেন যে প্রাইস অনেক বেশি, এইটা বলে আপনি একদম চুপ হয়ে যাবেন। তো আপনার এই যে সাইলেন্স বা নীরবতা তাকে বাধ্য করবে তার যে কথা সে বলছে সেটার বিস্তারিত ব্যাখ্যাটা দিতে। সে নিজেই তখন বলবে যে মানে আপনাদের কম্পিটিটররা তো কমে দিচ্ছে আরো, তবে আপনাদের কোয়ালিটি ভালো, কিন্তু আমার বাজেট একটু কম। খেয়াল করে দেখেন বিষয়টা, সে নিজেই কিন্তু নিজের রাগটাকে ডিফিউজ করে লজিক্যাল জায়গায় চলে আসছে। মানুষ তখনই আপনার প্রোডাক্ট বা আইডিয়াটাকে কিনে যখন সে অনুভব করে যে আপনি তাকে বুঝতে পারতেছেন। এই মিররের টেকনিকটা কিন্তু আমাদের একদম স্পিরিচুয়াল লাইফের সাথেও খুব গভীরভাবে কানেক্টেড। দেখেন ইসলামে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনাকে একটা বড় শিষ্টাচার হিসাবে বলা হয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তিনি পুরা শরীরটাকে তার দিকে ঘুরাইতেন, বা তার দিকে ঘুরে শরীরটাকে ঘুরাইয়া তার দিকে তাকাইতেন এবং মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। এবং সে যখন কথা বলতো তাকে কখনো থামায়া দিতেন না। এই যে মানুষকে গুরুত্ব দেওয়া, তাদের কথাটাকে রিফ্লেক্ট করা, এটাই কিন্তু একজন আদর্শ লিডারের কাজ। তা আমি যখন এইরকম লিডার তৈরির স্বপ্ন দেখি, আমি আসলে এরকম 1 লক্ষ মানুষ তৈরির স্বপ্ন দেখি যারা এই মিররিং, এমপ্যাথি, এগুলো দিয়ে মানুষের যে ক্ষোভ আছে, দুঃখ আছে, যে রেজিস্ট্যান্স বা বাধাগুলো আছে, সেগুলোকে দূর করে দিতে পারবে। তা আজকে থেকে তর্ক করাটা একদম বন্ধ করে এই মিররিংটা প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনার বউ থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত সবাই মনে করবে যে আপনি পৃথিবীর একদম সেরা একজন শ্রোতা, এবং তারা আপনার কথায় বা যে কোনো কথায় দেখবেন রাজি হয়ে যাবে। মানুষ ইউজুয়ালি চায় কি যে আপনি তার কথাটা শোনেন। এই যে আমি এত কোচকাঞ্চন কোচকাঞ্চন করি, কোচকাঞ্চনের সাথে আমার কানেকশনটা বিল্ড কেমনে হইলো? এই মানুষ 4 ঘন্টা বসে বসে আমার কথা শুনছে, মাঝখান দিয়ে সেও কথা বলছে, বাট 4 ঘন্টা আলোচনার মধ্যে আমার যেটা মনে হয় যে আমি 3.5 ঘন্টা কথা বলছি। এই যে আমি ধরেন রাত 3টা 4টা পর্যন্ত বসে বসে আপনাদের কথা শুনি, ওয়াই? দ্যাটস দ্য ফ্যাক্ট। তা আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে নেগোসিয়েশন বা সেলসে সফল হইতে হইলে কাস্টমার যে থাকে বা আপনার সামনের যে মানুষটা তাকে দিয়ে বারবার ইয়েস বলাইতে হবে। দেখেন সেলসম্যানরা ফোন করেই বলে যে স্যার আপনি কি ভালো আছেন, স্যার আপনি কি এটা খাইতে পছন্দ করেন, আমাকে এরকম ফোন দেয়। আপনি জানেন যেগুলা ট্র্যাপ, আর আপনার মনের ভিতরে অ্যালার্ম বাজতে থাকে যে এই লোকটা আমাকে কিছু একটা গছায়া দিবে। ক্রিস ভস যার কথা বলছিলাম, এফবিআই এর একদম টপ নেগোসিয়েটর, এবং জিম ক্যাম্প, এই দুইজনই প্রমাণ করছে যে জোর করে আদায় করা যে হ্যাঁ ইয়েস,
এইটা আসলে একটা ফেক ইয়েস, আসল ইয়েস না এটা। মানুষ শুধু তখন আপনাকে বিদায় করার জন্য, যে হ্যাঁ আচ্ছা দেখতেছি পরে জানাবো, এই সমস্ত বলে আপনাকে বিদায় করে দেয়। আসলে সত্যিটা হচ্ছে মানুষ হ্যাঁ বলতে ভয় পায়, কারণ হ্যাঁ বললে সে একটা কমিটমেন্টের জালে আটকা পড়ে যায়। আবার দেখেন অন্যদিকে না বা নো শব্দটা মানুষকে একটা অদ্ভুত সুরক্ষা দেয় বা একটা ইলিউশন অফ কন্ট্রোল দেয়। যখন কেউ না বলে, সে মনে করে যে পরিস্থিতি তার কন্ট্রোলে, যে আমি না করে দিছি, একদম তার নিয়ন্ত্রণে আছে সবকিছু। তাই একজন মাস্টার নেগোসিয়েটর যারা আছে, তারা কখনোই শুরুতে একদম ইয়েসটা আশা করে না, হ্যাঁটা আশা করে না। বরঞ্চ তিনি অবচেতন ভাবে অপর পক্ষকে না বলার সুযোগ করে দেয়। দেখেন আপনি যখন কাউকে ফোন করবেন, তখন আপনার কি এমন কথা বলার সময় হবে, বা সরি, আপনার কি এখন কথা বলার সময় হবে? এই প্রশ্নটা যখন আপনি করেন, এইটা না করে আপনি তাকে জিজ্ঞেস করেন এখন কথা বলাটা কি আপনার জন্য খুব অসুবিধার হবে। দেখেন বিষয়টা, আপনি বললেন আপনার কি এখন কথা বলার সময় হবে, এইটার উত্তরে সে যদি না বলে, তাহলে কিন্তু সে আপনাকে রিজেক্ট করে দিল। আবার দেখেন, এখন কথা বলাটা কি আপনার জন্য খুব অসুবিধার হবে, এখন যদি সে না বলে, তাহলে কিন্তু আসলে আপনার পক্ষে আসলো অ্যান্সারটা। এখন এই ধরনের প্রশ্নে ইউজুয়ালি মানুষ খুব স্বাচ্ছন্দ্যে না 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 অসুবিধা নাই এইটা বলে আপনার কথা সে মন দিয়ে শুনবে বা শুনে। তা আমাদের প্রতিদিনের যে লাইফ বা দৈনন্দিন জীবনেও এটার চমৎকার চমৎকার প্রয়োগ আছে। এখন আপনি যদি আপনার টিনেজ বাচ্চাটাকে বলেন তুমি কি চাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, সে সাথে সাথে বলবে না। বরঞ্চ তখনই তার যে ক্লক ব্রেইনটা আছে এটা আনলক হয়ে যাবে। দেখেন ইসলামেও কিন্তু এই স্বাধীনতার কথাটা বলা হয়েছে, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এটা সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহ মানুষকে ফ্রি উইল বা স্বাধীনতা দিছে, এবং এমন স্বাধীনতাই দিছে যে মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে সবচাইতে স্বাধীন প্রাণী। এই স্বাধীন প্রাণীর স্বাধীনতা এতটাই যে সে চাইলেই তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে, এতটুকু স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। আপনি যখন কাউকে এই স্বাধীনতাটা দেন না বলার জন্য, তখন তার যে ডিফেন্সিভ দেয়ালটা আছে তার মনের ভিতরে, ওইটা ভেঙে যায়। এবং সে তখন খুব স্বাভাবিকভাবে আপনার যে ইয়েস, যে ইয়েসটা আপনি চান, ওইটার দিকে এগিয়ে আসে। তা আপনারা যারা এই যে আমার সাথে 1 লক্ষ লিডার বা মেন্টর তৈরির ভিশনে যারা হাঁটতেছেন, আপনাদেরকে বুঝতে হবে যে একজন ট্রু লিডার কখনো কাউকে ফোর্স করে না। সে এমন একটা সেফ জোন তৈরি করে যেখানে মানুষ নিজের ইচ্ছায় তার ভিশনের সাথে অ্যালাইন হয়, যুক্ত হয়, কানেক্ট হয়ে যায়। এই যে আপনাদের মধ্য থেকে যারা রাইজে জয়েন করছেন, আমি বা আমার টিম থেকে কয়বার বা কখনো কি আপনাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে ভাই রাইজে আসেন রাইজে আসেন, আপনাকে কেউ কি কখনো ফোর্স করছে? করে নাই। আমার জানা মতে করে নাই, কারণ এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমার টিমকে দেওয়া নাই, আর আমি কখনো করি নাই। কিন্তু তারপরেও তো আপনারা আসছেন, স্বেচ্ছায় আসছেন, কারণ এই স্বেচ্ছায় আসাটা আপনার কাছে সেফ জোনই মনে হয়েছে। আপনি আমার ভিশনের সাথে কানেক্ট হয়ে গেছেন। তাই আজকে থেকে এই না শব্দটাকে ভয় পাওয়াটা বন্ধ করতে হবে। না মানে কিন্তু রিজেকশন না, বরঞ্চ না মানে হচ্ছে আপনার যে আসল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের শুরুটা হয় না। এবার আসেন একটু রবার্ট চিয়ালদিনের একটা ভয়ঙ্কর সুন্দর সাইকোলজিক্যাল ট্রিগার নিয়ে কথা বলি। এটার নাম হচ্ছে রিজেকশন দেন রিট্রিট। একটা মানুষের ব্রেইনের একটা বেসিক ফল্ট লাইন আছে, সেই ফ্রন্ট লাইনের উপর দিয়ে কাজ করে এই থিওরিটা, যে রিজেকশন দেন রিট্রিট।
এই ফল্ট লাইনটার নাম হচ্ছে কনট্রাস্ট প্রিন্সিপাল। মানুষের ব্রেইন কোনো কিছুকে আলাদাভাবে না বিচার করতে পারে না, ইভেন সে ভালো মন্দও বুঝে না। সে সব সময় তুলনা করতে চায়, সে সব সময় কন্ট্রাস্ট করে, এরপর জাজ করে। আপনি যদি এটাকে প্রথমে অনেক ভারী একটা পাথর তোলেন নিজে, আপনি খেয়াল করে দেখবেন যে অনেক ভারী একটা পাথর তুলছেন বা ভারী কিছু একটা তুলছেন। এইটা তোলার পরে আপনি যখন একটা হালকা কিছু নিবেন বা হালকা একটা পাথর নিবেন, তাহলে দ্বিতীয় পাথরটাকে আপনার কাছে বাস্তবের চেয়ে অনেক বেশি হালকা মনে হবে। সে ধরেন আপনি জিমে গেছেন, প্রথমে আমি আপনাকে একটা 30 কেজির ডাম্বেল উঠাইতে দিলাম বা 25 কেজির একটা ডাম্বেল আপনাকে উঠাইতে দিলাম। বাংলাদেশের জিমগুলোতে অ্যাজ ইউজুয়াল 30 কেজির উপরে ডাম্বেল থাকে না, কিছু কিছু জিমে 50 কেজি পর্যন্ত পাওয়া যায়। তো ধরেন আপনাকে 30 কেজি বা 25 কেজির একটা ডাম্বেল আপনাকে উঠাইতে দিছি, আপনি অনেক কষ্ট করে সেটাকে উঠাইলেন, সেটা দিয়ে ধরলাম আপনি 5টা বা 10টা রেপস দিলেন। এরপর যদি আপনাকে একটা 5 কেজির ডাম্বেল দেওয়া হয়, তখন আপনার কাছে মনে হবে এত হালকা 5 কেজি, আপনার কাছে তখন ওটাকে 1 কেজির মতো মনে হবে। এটা আপনি চাইলে আজকে রাতেই যে কোনো কিছু আপনার বাসায় আছে এমন কিছু দিয়ে টেস্ট করে দেখতে পারেন। তো এই সাইকোলজিটা আমাদের রিয়েল লাইফে কিভাবে আসলে কাজ করে। ধরেন আপনার পকেট একদম ফাঁকা, আপনার বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার করা আপনার এখন খুব জরুরি হয়ে পড়ছে। কারণ আপনি যদি তাকে সরাসরি গিয়ে বলেন যে দোস্ত 5,000 টাকা দে, সে দেখবেন যে হাজারটা এক্সকিউজ দেখাচ্ছে। কিন্তু আপনি যদি ওয়ারেন ক্লাফের মতো একটা এক্সট্রিম অ্যাঙ্কর সেট করেন, যে আপনি গিয়ে খুব সিরিয়াস মুখে বললেন যে "দোস্ত, আমি খুব বড় একটা বিপদে পড়ছি, আমাকে ইমার্জেন্সি 50,000 টাকা জোগাড় করে দিতে পারবি", আপনার বন্ধু কিন্তু আকাশ থেকে পড়বে এবং সাথে সাথে বলবে না। এবার এটা আমি রূপক অর্থে বলতেছি, এক একজনের ফ্রেন্ড এক এক রকম। কারো কাছে 50,000 টাকা টাকা না, তার কাছে 5 কোটি চাইতে হবে। এবার আপনি আপনার সেই ম্যাজিকটা প্লে করেন। আপনি একটু হতাশ মুখে, রিট্রিট করা যেটাকে হতাশ মুখ করে বলবেন যে বুঝতে পারছি বন্ধু তোরও সমস্যা, দোস্ত আমার অন্তত 5টা হাজার টাকা দিয়ে আমার এই যাত্রায় বাঁচা। দেখবেন যে 5,000 টাকা দিতে অনেক স্বস্তি বোধ করবে সে। কারণ 50,000 টাকার তুলনায় এই 5,000 টাকা তার কাছে খুবই নগণ্য মনে হবে। এবং সে ভাববে যে আপনি যেহেতু আপনার যে 50,000 টাকার দাবিটা ছিল সেখান থেকে অনেক নিচে নেমে আসছেন, একটা বড় ছাড় তাকে দিছেন, তাই রুল অফ রেসিপ্রসিটি অনুযায়ী সেও বা তারও আপনাকে একটা ছাড় দেওয়া উচিত। এইটা তার মনের ভিতরে কাজ করবে। এবং সেলস এবং মার্কেটিং এ ভ্যালু লেডার বা এবং প্রাইজিং সাইকোলজি বলতে একটা বিষয় আছে। কাস্টমারকে প্রথমে আপনি সবচেয়ে প্রিমিয়াম বা দামি অফারটা দেখান। যখন সে নিতে ইতস্তত বোধ করবে তখন তাকে আপনার কোর প্রোডাক্টটা দেখান বা কোর প্রোডাক্টটা অফার করেন বা কোর সার্ভিসটা অফার করেন। দেখবেন তখন সে সানন্দে সেটা কিনে নেয়। আমাদের স্পিরিচুয়াল জগতেও বা ধর্মীয় জগতেও এটার একটা চমৎকার দিক আছে। ইসলামে এহসান, এই এহসানের কথা বলা হয়েছে, অর্থাৎ যেটা করা উচিত তার চেয়েও সুন্দরভাবে করা এবং অপরকে ছাড় দেওয়া। আপনি যখন কাউকে ছাড় দেন তখন অবচেতন ভাবেই তার হৃদয়ে আপনার প্রতি একটা সম্মান, একটা ঋণ তৈরি হয়। আপনি যখন এই রিজেকশন দেন রিট্রিট এই মেথডটাকে আয়ত্ত করবেন, তখন আপনার বস, আপনার কাস্টমার, এমনকি আপনার পরিবারও বুঝতে পারবে না যে তারা আসলে আপনার সাজানো প্ল্যান অনুযায়ী কাজ করতেছে বা আপনার সাজানো প্ল্যান অনুযায়ী তারা রাজি হচ্ছে, ইয়েস বলতেছে। এবং একটা মজার বিষয় দেখবেন, কিছু কিছু শোরুমে, আপনি কাপড়ের শোরুমেই ধরেন গেলেন, তাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোকে তারা সবসময় ডিসপ্লে করে রাখে সামনে, যেগুলো অনেক দাম। ধরেন একটা শার্ট, সেখানে হয়তো বা দাম লেখা 15,000 টাকা, 20,000 টাকা, কিন্তু ওইটার পাশেই দেখবেন যে একটা 2,000 2500 টাকার শার্টও ডিসপ্লে করা।
তো আপনি ইউজুয়ালি ধরলাম আপনি 2,000 2500 টাকার শার্টও কেনেন না, আপনি 1,000 1500 টাকার মধ্যে শার্ট কেনেন, কিন্তু ওই সময় আপনার কাছে এই 2500 টাকার শার্টটাকে সস্তা মনে হবে, কারণ এটার পাশেরটার দাম 15,000 টাকা বা 20,000 টাকা। ওইটার তুলনায় যেহেতু এটা অনেক সস্তা, তা আপনার কাছেও মনে হবে যে 2500 টাকার শার্টটা সস্তা। অথচ আপনি অ্যাজ ইউজাল 1,000 থেকে 1500 টাকার শার্ট কেনেন, এইটাই আপনার সর্বোচ্চ অ্যাবিলিটির জায়গা। এখন আপনারা হয়তো বা অনেকে 5,000 10,000 15,000 20,000 টাকার শার্টও আপনারা পরেন, ওইটা ভিন্ন হিসাব, আমি বোঝানোর ক্ষেত্রে বললাম। ওই 20,000 টাকার শার্টের পাশে যদি একটা 1,00,000 টাকার শার্ট রাখা হয়, তাহলে আপনার কাছে ওই 20,000 টাকার শার্টটাকেও সস্তা মনে হবে। খুব সিম্পল একটা বিষয় এটা। দেখেন, আমরা সবাই জানি যখন কেউ একজন রেগে যায় বা তা খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে, তখন লজিক যেটা তার ভিতরে থাকে ওইটা ওই যে জানলা দিয়ে পালায় যায়। এটা হচ্ছে ওই যে ওই কথাটার মতো, আমি ছোটবেলায় শুনতাম, আমাদের দিকে বলতো যে অভাব যখন দরজায় এসে করা নাড়ে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তো এইরকম মানুষ যখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, তার লজিক তখন জানলা দিয়ে পালায় যায়। ধরেন আপনার ওয়াইফ আপনার উপর প্রচন্ড রেগে আছে, আপনি তাকে লজিক দিয়ে বুঝাচ্ছেন যে কেন আজকে আপনার বাসায় আসতে দেরি হয়েছে। রেজাল্ট কি হবে? একটা হিরোশিমা নাগাসাকির চেয়ে একটা বড় বিস্ফোরণ হয়ে যাবে। কারণ ইমোশন হচ্ছে একটা দেয়াল, লজিক দিয়ে এই দেওয়াল কখনো ভাঙা যায় না। ক্রিস ভস বলতেছেন যে নেগোসিয়েশনে ইমোশন কোনো বাধা না, বরঞ্চ ইমোশনই হচ্ছে নেগোসিয়েশনের সবচাইতে বড় হাতিয়ার। আর এই হাতিয়ার ব্যবহারের সবচেয়ে সেরা টেকনিক হচ্ছে লেভেলিং। লেভেলিং কি? লেভেলিং মানে হচ্ছে আপনার সামনের মানুষটার যে ইমোশনটা আছে, ওই ইমোশনটার একটা নাম দেওয়া, ওইটাকে স্বীকৃতি দেওয়া। আমরা সাধারণত বলি যে আমি বুঝতে পারছি আপনি কেন রেগে যাচ্ছেন বা রেগে আছেন, কিন্তু আমি শব্দটা মানুষকে আরো বেশি ডিফেন্সিভ করে তোলে। এর বদলে আপনি ব্যবহার করতে পারেন তিনটা ম্যাজিক ওয়ার্ড, লাইক ইট সিম লাইক, অথবা বাংলা যদি বলেন মনে হচ্ছে। আপনি বলবেন যে মনে হচ্ছে আপনি প্রজেক্টের ডেলিভারি নিয়ে খুব চিন্তিত। এই একটা লেভেল, সাথে সাথে তার ব্রেইনের যে রাগের সেন্ট্রাল পয়েন্টটা আছে, কেন্দ্রটা আছে, বা অ্যামিগডালার যে পাওয়ারটা আছে, ওইটাকে কমায়া তাকে শান্ত করে ফেলে। নেগেটিভ ইমোশনটাকে আপনি যদি আলোতে আনতে চান বা আলোতে আনতে পারেন, তাহলে সেটা শক্তিটা কমে যায়। কারণ নেগেটিভ হচ্ছে একটা ডার্ক জিনিস, খুব স্বাভাবিকভাবেই আপনি যখন সেটাকে আলোতে নিয়ে আসবেন, ওটার পাওয়ার কমে যাবে। আর পজিটিভ ইমোশনটাকে যদি আপনি লেভেল করেন, তাহলে সেটার শক্তি আরো বেড়ে যায়, পাওয়ারটা বেড়ে যায়, এনার্জিটা বেড়ে যায়। তো স্পিরিচুয়াল জায়গা থেকে চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মনের অবস্থা এতটা গভীরভাবে বুঝতেন যে কোনো সাহাবী মন খারাপ করে থাকলে তিনি এটা বলতেন না যে মন খারাপ কেন, লজিক্যালি একটু চিন্তা করো কেন মন খারাপ করে আছে, এই কথা তিনি কখনো বলতেন না। তিনি বরঞ্চ কাছে গিয়ে তার ইমোশনটাকে আরো ভ্যালিডেট করতেন। এইটাই হচ্ছে মানুষের মন জয় করার আসল সিক্রেট, রহস্যটা এখানে। যে আমাদের লাইফের যে লক্ষ্য বা গোল, এটা কিন্তু শুধু নিজে সফল হব ব্যাপারটা এরকম না। আমরা তো ওই যে 1,00,000 লিডার তৈরি করে, এই 1,00,000 লিডারের মাধ্যমে এই দেশের অ্যাটলিস্ট 1 কোটি 2 কোটি মানুষের জীবনে আলো ছড়ানোটা, ইম্প্যাক্ট তৈরি করতে পারাটা আমাদের কাজ। এবং এই ধরনের লিডার তৈরি করব যারা এক্স রে ভিশনের মতো করে মানুষের মনের ভিতরের যে কষ্ট, ভয়, হতাশাগুলো আছে ওগুলোকে দেখতে পাবে। মানে একজন লিডার বলেন, মেন্টর বলেন, কোচ বলেন, যখন তার ক্লায়েন্ট বা তার মেন্টিকে বা স্টুডেন্টদেরকে বলে যে মনে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে একটু কনফিউজড, তখন সেই মানুষটা জাদুর মতো করে তার ভিতরে সব কথা দেখবেন খুলে বলে। লেভেলিং হচ্ছে সেই ম্যাজিক্যাল কি বা জাদুকরি চাবি, যেটা দিয়ে আপনি যে কোনো মানুষের হৃদয়ের যে তালাটা আছে ওইটা খুলে ফেলতে পারবেন। আচ্ছা, আমি কথায় কথায় বিভিন্ন এক্সাম্পল দেওয়ার সময়
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয় টেনে নিয়ে আসতেছি। এজ এ মুসলিম, আমার আমার ধর্ম সম্পর্কে আইডিয়া বেশি, সেই জায়গা থেকে আমি এটা করতেছি। আপনার ধর্ম, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি সনাতন হতে পারেন, খ্রিস্টিয়ান হতে পারেন, সব ধর্ম এই জায়গাগুলোতে সেম কথাই বলে। বাট আমার যেহেতু নলেজ আমার ধর্ম নিয়ে বেশি, তাই আমি আমারটা দিয়ে রেফারেন্স দিচ্ছি, আপনার ধর্ম এই কথাই বলে। আচ্ছা, আপনারা কখনো এটা খেয়াল করছেন যে দুইটা রেস্টুরেন্ট একদম পাশাপাশি থাকলে, যেই রেস্টুরেন্টের মধ্যে মানুষের ভিড় বেশি হয়, আমরা খুব স্বাভাবিকভাবে গিয়ে ওইটার লাইনে দাঁড়াই? কারণটা কি? কারণ আমরা ভাবি যে এত মানুষ যখন খাচ্ছে, নিশ্চয়ই এটার খাবারটা ভালো। এটাই হচ্ছে রবার্ট চিয়ালদিনির সোশ্যাল প্রুফ প্রিন্সিপাল। মানুষ যখন বুঝতে পারে না যে কি করবে, কি করা উচিত, তখন সে আরেকজনের আচরণ দেখে ডিসিশন নেয় যে তার কি করা উচিত। আরেকজন কি করতে হচ্ছে, অমুক এইটা করতেছে, আচ্ছা, আমি ওইটাই করি। দেখুন, আমাদের অনেক তরুণ তরুণ উদ্যোক্তা আছে, বা যারা উদ্যোক্তা হতে চায়, তারা ডিসিশন নিতে পারে না তারা কি করবে। যখন দেখে যে বাজারে এই প্রোডাক্টটা খুব চলতেছে, যাই আমি ওইটাই বেচি। যদিও এটা একটা রং ডিসিশন, বাট এই কাজটা অনেকে করে। আমি বলবো যে নতুন নতুন যারা বিজনেস করতেছে, তাদের মধ্যে আপনি 80%-এর ভিতরে এই ধরনের মেন্টালিটি দেখবেন, যে বাজারে একটা প্রোডাক্ট খুব ভালো চলতেছে বা একটা আইডিয়া খুব ভালো চলতেছে, লাগা ওইটারে। দেখুন, বেইজিং এর, চীনের যে বেইজিং, বেইজিং এর একটা রেস্টুরেন্টে কোনো কিছু দাম না কমায়া তারা যেটা করছিল, যে শুধু ওদের যে মেনুটা আছে, ওদের মেনুর কিছু কিছু আইটেমের পাশে মোস্ট পপুলার লিখে দিছিল। এইটা আমি বাংলাদেশেও অনেক রেস্টুরেন্টে দেখছি। যে আমার বাসার পাশে পাস্তা ক্লাব আছে, পাস্তা ক্লাবেরও একটা মেনুর মধ্যে আমি সেম স্ট্র্যাটেজিটা ফলো করতে দেখছি। ইভেন আপনি যখন ফুড পান্ডায় ঢুকেন, ফুড পান্ডায় ঢুকলেও দেখবেন যে কিছু 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 খাবারের পাশে মোস্ট পপুলার এই টাইপের লেখাটা লেখা থাকে, এই লেখাটাই লেখা থাকে একদম মোস্ট পপুলার। এখন যখন বেইজিং এর রেস্টুরেন্টের কিছু মেনুর মধ্যে, কিছু আইটেমের মধ্যে মোস্ট পপুলার লেখা, তখন একদম ম্যাজিকের মতো, জাদুর মতো সেই আইটেমগুলোর যে সেলস, সেটা 13 থেকে 20% পর্যন্ত বেড়ে যায়, শুধুমাত্র একটা জিনিস লেখার কারণে। সেটা কি আদৌ মোস্ট পপুলার কিনা সেটা তো আমি জানি না ভাই। আমি গিয়ে দেখতেছি যে তার মেনুতে মোস্ট পপুলার লেখা, খুব স্বাভাবিকভাবে আমার সাবকনসিয়াস মাইন্ড ডিসিশন নিচ্ছে যে এইটাই যেহেতু মোস্ট পপুলার লেখা, তাহলে এইটাই ওদের এখানে সবচেয়ে বেশি চলে, আমি এইটাই খাই। মার্কেটিং ম্যাজিক স্ট্র্যাটেজিতে কোচ কাঞ্চন একটা কথা বলে যে মানুষ ফ্যাক্ট বা ফিচার দেখে কখনো কোনো কিছু কেনে না, মানুষ পারসেপশন দেখে, মানুষ ইমোশন দেখে। আপনার প্রোডাক্টের কি ফিচার, সেই জিনিস দেখে কেউ আসলে আপনার প্রোডাক্ট কেনে না। ফ্যাক্ট কি এগুলো? ফ্যাক্ট তো কোনো ফ্যাক্টই না। আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনবেন, লাইক আপনি জুতা কিনবেন, আমাকে যদি আপনি দড়ি দিয়া বাইন্দাও নিয়ে যান, আমি তো বাটা থেকে একটা স্যান্ডেলও কিনবো না বা একটা জুতাও কিনবো না, কিচ্ছু কিনবো না, কারণ আমি ওকে পছন্দ করি না। আবার আমাকে আপনি অ্যাপেক্সে নিয়ে যাবেন, ওদের ডিজাইন হয়তো বা অন্য অনেক ব্র্যান্ড থেকে সুন্দর না, কিন্তু গিয়ে দেখবেন যে আমি সেখান থেকে কিনতেছি, আমার ভালো লাগতেছে। জুতা তো জুতাই, অ্যাপেক্সের জুতার যে ফিচার, বাটার জুতার তো একই ফিচার, এই পায়া দিতে হয়। এই দুইটা ব্র্যান্ডের ডিজাইনের সাইকোলজিটাও কাছাকাছি, তাহলে হোয়াই আমি বাটা থেকে কিছু কিনি না? আমি তো অ্যাপেক্স থেকে কিনি না। আপনার লাইফেও দেখবেন আপনার পছন্দের কিছু ব্র্যান্ড আছে, আপনি ওর বাইরে যেতে চান না। যেমন দেখেন, আমি যখন, যেহেতু আমি দৌড়াদৌড়ি করি, আমার প্রচুর রানিং শু লাগে। ঠিক আছে, আমি মাঝে মধ্যে একটা দুইটা নাইকির রানিং শু পরি, বা কখনো একটা দুইটা মিজুনো পরি, একটা দুইটা অনও কিনি, অন রানিং। কিন্তু আমার মোস্ট ফেভারিট হচ্ছে এডিডাস। আবার কাঞ্চন ভাইয়ের ফেভারিট হচ্ছে নাইকি। তারা আমি ভুল করেও কখনো কোনো এডিডাসের জুতা পরতে দেখি নাই, সে অলওয়েজ নাইকির জুতা পরে, যখন সে কিডস টাইপের জুতা পরে, তখন ক্যাজুয়াল থাকে যখন। অথচ আমি, মানে খুব বেশি পছন্দ না হইলে কোনো জুতার মডেল আমি এডিডাস থেকে বের হই না।
এইরকম আপনার ক্ষেত্রেও দেখবেন ঘটে, যে আপনি যদি আপনার বসকে বলেন যে মার্কেটের অন্যান্য লিডিং কোম্পানিগুলো কিন্তু এখন এই স্ট্র্যাটেজি ফলো করছে, আপনার বসের ব্রেইন সাথে সাথে একটা সোশ্যাল প্রুফ সিগন্যাল রিসিভ করবে। ইসলামেও দেখেন, জামায়াত, মানে আমি জামাত ইসলামের কথা বলতেছি না কিন্তু, ইসলামের জামায়াত যেটা বলা হয়, একত্রিত হয়ে কোনো একটা কিছু করা, এই একত্রিত হয়ে কাজ করার প্রতি ইসলাম অনেক বেশি গুরুত্ব দিছে। জামায়াতে নামাজ পড়ো, যে একাকী নামাজের চেয়ে জামায়াতে নামাজ পড়লে সেটা সোয়াব 27 গুণ বেশি। কারণটা কি? কারণ মানুষ যখন একসাথে কোনো একটা ভালো কাজ করে, তখন তার যে স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে এটা অনেক বেড়ে যায়। এই একইভাবে আমি যখন 1 লক্ষ লিডার তৈরির কথা বলি বা চিন্তা করি, ভাবি, এটাকে যখন আমি ভিজুয়ালাইজ করি, তখন আমি আসলে একটা বিশাল সোশ্যাল প্রুফ তৈরি করতে চাই। যখন হাজার হাজার লিডার এরকম অনেস্টি দিয়ে, স্কিল দিয়ে দেশের মানুষের লাইফটাকে চেঞ্জ করতে থাকবে, তখন কিন্তু বাকিরাও সাবকনসাসলি এই পজিটিভ ফোর্সের সাথে কানেক্ট হইতে থাকবে, কানেক্ট হতে যাবে, যুক্ত হতে যাবে, অটোমেটিক হবে। এখন যেরকম আপনাদেরকে মার্কেটিং করে টেনে টুনে এনে 6 ঘন্টা ক্লাস করায়, 4 ঘন্টা কিউএনএ সেশন করায়, তারপর ম্যাজিকে এনে ম্যাজিকে 3 মাস ক্লাস করায়, অনেকগুলো কোচিং ক্লাস, অনেক টাইম স্পেন্ড করার পর আপনাদেরকে আমি রাইজের অফার করতেছি। কিছুদিন পর দেখবেন যে আমার ম্যাজিক করাইতে হচ্ছে না, আমার আর্ট অফ পাবলিক স্পিকিং করাইতে হচ্ছে না, আমি জাস্ট একটা মাস্টার ক্লাস করায় রাইজে এনরোল করাচ্ছি মানুষকে। কারণ ততদিন আমার সোশ্যাল প্রুফ ক্রিয়েট হয়ে যাবে, মানুষকে আর আমার এত কষ্ট করতে হবে না, এত টাইম দিতে হবে না। যেমন কোচ কাঞ্চন কি করতো, সে আগে বিজনেস ফান্ডামেন্টাল করাইতো, হ্যাপিনেস ইন হার্ড টাইম করাইতো, বিবিএম করাইতো, এরপরে গ্রোথ চ্যালেঞ্জ করাইতো, দেন ব্রেভের অফার করতো। এখন সে কি করে? জাস্ট একটা মাস্টার ক্লাস, ব্রেভ, একটা মাস্টার ক্লাস, ব্রেভ, একটা ফ্রি ক্লাস থেকে সে 5 লাখ টাকার কোর্সের অফার দিচ্ছে, বা একটা 1,000 টাকার ক্লাস থেকে সে 5 লাখ টাকার কোর্সের অফার দিচ্ছে। কারণ তার তো এখন অনেক সোশ্যাল প্রুফ ক্রিয়েট হয়ে গেছে। এই যে মানুষ হুমড়ি খেয়ে ব্রেভে জয়েন করতেছে, এরকম করতে করতে যারা করতেছে না বা করতে পারতেছে না, তাদের মাথার ভিতরে ব্রেভ লাইক আইফোন, ডিজায়ার প্রোডাক্ট, এইটাও কিন্তু একটা নেগোসিয়েশনের টেকনিক, যে আপনি আপনার প্রোডাক্টকে মানুষের নেসেসারি নিডি প্রোডাক্ট না বানায় ডিজায়ার প্রোডাক্ট বানান, যাতে মানুষ আপনার প্রোডাক্টটা কেনার স্বপ্ন দেখে, আপনার কোর্সে ভর্তি হওয়ার বা আপনার সার্ভিসটা নেওয়ার স্বপ্ন দেখে, ইচ্ছা পোষণ করে। যদি কোনো কারণে না কিনতে পারে, তার ভিতরে সে আফসোসটা থাকে যে আমি টাকার জন্য কিনতে পারলাম না, বা কোনো একটা কারণে আমি এই কোর্সটাতে জয়েন করতে পারলাম না, কোনো একটা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে এই সার্ভিসটা আমি নিতে পারতেছি না, এই আফসোসটা যাতে তার ভিতরে থাকে। তাহলে এটা অটোমেটিক্যালি আপনার একটা নেগোসিয়েশনের কাজ করে দিবে। তা আপনি যখন নেগোসিয়েশন টেবিলে বসবেন, তখন একা বসবেন না। আপনার কথায় আপনার ক্লায়েন্টের যে সাকসেস স্টোরি, তাদের যে টেস্টিমোনিয়াল, বা অন্যরা কি করতেছে, এই রেফারেন্স গুলো নিয়ে তারপর আপনার নেগোসিয়েশন টেবিলে বসা উচিত। এই যে ক্রক ব্রেইন যখন দেখবে যে আরো অনেকেই এই একই পথে হাঁটতেছে, তখন সে কোনো তর্ক ছাড়াই আপনার যে ডিড আছে, আপনার যে ডিল আছে, সেটাতে সিগনেচার করবে। তাই এখানে সোশ্যাল প্রুফ এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজায়ারের পর্যায়ে নিয়ে যাওয়া, তখন মানুষ আপনার প্রোডাক্টকে উইদাউট এনি কোয়েশ্চেন পারচেস করবে, এবং না করতে পারলে আফসোস করবে। তো ধরেন আপনি অফিসে যেতে 1 ঘন্টা লেট করে ফেলছেন, আপনার বস একদম রেগে টেগে ফায়ার, আপনি রুমে ঢোকার আগে বস আপনাকে বকা দেওয়ার জন্য মনে মনে ধরেন অ্যাটলিস্ট 100টা গালি রেডি করে রাখছে, ঝাড়ি রেডি করে রাখছে। এবার আপনি রুমে ঢুকেই যদি বলেন যে বস, আমি জানি যে আমি পৃথিবীর সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন একজন এমপ্লয়ি,
আমার কোনো ডিসিপ্লিন নাই, আমি আপনার পুরো সকালটাকে নষ্ট করে দিছি, আমার আসলেই শাস্তি হওয়া উচিত। আমি আমার মতো করে বললাম, আপনি আপনার বসের সাথে যেভাবে কথা বলেন সেই টোন ধরে বলবেন। এই টাইপের কথা যখন আপনি বলবেন, সেম এইটাই বলবেন, বিষয়টা এরকম না, এই ধরনের কথা যখন আপনি বলবেন, আপনার বসের রিয়াকশনটা তখন কি হবে? সে যে গালিগুলা রেডি করে রাখছিল না, এগুলা দেখবেন চুপসে গেছে, হাওয়া হয়ে গেছে। তিনি ওই সময় হয়তো বা উল্টা বলবে যে আরে না ঠিক আছে, জ্যাম ট্যাম তো থাকেই, তবে নেক্সট টাইম সাবধান। এই সাইকোলজিক্যাল হ্যাকটার নাম হচ্ছে অ্যাকিউজিশন অডিট। ক্রিস ভস বলতেছেন যে আপনার কাউন্টার পার্ট আপনার সম্পর্কে যেসব ভয়ঙ্কর বা নেতিবাচক কথা বলতে পারে, তার প্রত্যেকটা পয়েন্ট আপনি আগে লিস্ট করেন, এবং তারা সেইটা বলার আগেই আপনি নিজে সেগুলো বলে ফেলেন। তাহলে কি হবে? তাদের যে অভিযোগের যে বিষ দাঁত, ওইটা ভেঙে যাবে। মানুষ আসলে চায় যে তার রাগটাকে বা তার ক্ষোভটাকে কেউ একটু বুঝুক। আপনি যখন নিজেই নিজের ভুল বা তাদের ভয়ের জায়গাটাকে স্বীকার করে নিলেন, তখন তারা উল্টা আপনাকে ডিফেন্ড করতে শুরু করে। আপনি খেয়াল করে দেখেন, এইরকম ঘটনা আপনি যতবার ঘটাইছেন, এরকম করে নিজের ভুলটা যখন নিজে স্বীকার করে নিছেন, নিজেই যখন মানুষের সামনে বা যার সাথে নেগোশিয়েট করতেছে ওইখানে আপনি যখন নিজেকে দোষটা দিয়ে দিচ্ছেন, তখন ওই মানুষটা আর আপনার সাথে রাগ করতে পারে না। আমাদের ধর্মে এটাকে বলা হয় মুহাসাবা বা আত্মসমালোচনা। নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়ার মধ্যে কিন্তু কোনো ইগো নাই, বরঞ্চ এতে আল্লাহ এবং তার বান্দা দুইজনের কাছে আপনার সম্মান বেড়ে যায়। কিন্তু এইটা আমরা করতে পারি না। তো এই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে, এবং এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে, যাতে আমরা নিজের দোষটা নিজে স্বীকার করতে পারি, আত্মসমালোচনা যাতে নিজে করতে পারি। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে, এবং পাশাপাশি তার যে বান্দা আপনার সামনে বসে আছে সেও আপনার প্রতি খুশি হবে, এবং আপনার সম্মান তার কাছে বেড়ে যাবে, যে মানুষ বুঝবে না লোকটা নিজের সমালোচনা The করতে পারে, এবং time যেই is মানুষগুলো আত্মসমালোচনা 10 করে আপনি p.m. নিজেও তাদেরকে পছন্দ করেন। আপনি যখন আপনার ক্লায়েন্টকে কোনো একটা হাই ভ্যালু অফার দিচ্ছেন, অনেক দামি, আপনি শুরুতেই তাকে বলতে পারেন যে আপনার হয়তোবা মনে হচ্ছে আমি শুধু টাকা নেওয়ার জন্য আপনাকে অফারটা দিচ্ছি। দেখেন, তার কিন্তু আসলে এইটা মনে হচ্ছে। এই একটা কথায় তার ভেতরের যে যত রকমের নেগেটিভ চিন্তা আছে এগুলো ডিফিউজ হয়ে যাবে। এরপর আপনি যখন তাকে আসল ভ্যালুটা দেখাবেন, তখন তার ব্রেইন সেটাকে খুব পজিটিভলি রিসিভ করবে, একদম সম্পূর্ণ পজিটিভলি রিসিভ করবে। দেখেন, আমি তো প্রকাশক মানুষ। ধরেন 21-এ বই মেলায় বা কোনো একটা বড় মেলার শেষ দিনটাতে অনেক ভিড় হয়, আমাদের অনেক বেচা বিক্রি হয়, জানেন তো নাকি? যে কোনো একটা মেলার শেষের দিন অন্যান্য সকল দিনের তুলনায় অনেক বেশি মানুষ হয় সেখানে, এবং প্রত্যেকটা দোকানে আগের তুলনায় অনেক বেশি বিক্রি হয় স্টলগুলোতে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আগামীকাল তো আর এই মেলাটা থাকতেছে না। মানুষ কোনো একটা কিছু পাওয়ার আনন্দে যতটা না এক্সাইটেড হয়, তার চেয়ে অনেক বেশি পাগল হয়ে যায় সেটা হারানোর ভয়ে। ক্রিস ভস এটাকে বলতেছেন যে লস অ্যাভারশন। আপনি যদি কাউকে বলেন যে এই ডিলটা করলে আপনার 10,000 টাকা লাভ হবে, এইটা বললে সে যতটা না আগ্রহী হবে, তার চেয়ে 10 গুণ বেশি আগ্রহী হবে যদি বলেন যে এই ডিলটা না করলে আপনার 10,000 টাকা লস হবে। কাঞ্চন ভাই ওনার মার্কেটিং ম্যাজিক বইতে টাইম প্রেসার বলে একটা জিনিস রাখছেন, একটা বিষয়ে কথা বলছেন, যে কোনো অফারের যদি নির্দিষ্ট সময় সীমা না থাকে, তাহলে মানুষ কিন্তু ডিসিশন নিতে দেরি করে। আপনি যখন বলেন যে এই অফারটা আজকে রাত 12টা পর্যন্ত, তখন মানুষের ব্রেইন বা তাদের ব্রেইনে একটা তাড়া তৈরি হয়, আর্জেন্সি ক্রিয়েট হয়। ব্রেইন তখন লজিক দিয়ে না ভেবে ইমোশন দিয়ে ডিসিশনটা নেয়। অনেকে হয়তো বা হাসতেছেন মনে মনে। শিখেন, এইভাবে শিখতে হয়, কোচ কাঞ্চন আমাদের এইভাবেই শিখায়। এই যে দেখেন,
কাঞ্চন ভাই যেই পরিমাণ টাইম ডিউরেশন দিয়ে অফার দেয় আমি কিন্তু সেটাও দিই না। আমার অফার থাকে 24 ঘন্টা। দেখেন আমাদের লাইফটাও কিন্তু একটা স্কারসিটি। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ নিয়ে বলতেছেন যে মানুষ আসলে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ আপনাকে স্কারসিটি দেখাচ্ছে। আমাদের সবার সময় ফুরিয়ে যাচ্ছে। এই স্পিরিচুয়াল যে টাইম প্রেশার, এইটা আমাদেরকে ভালো কাজ করতে বাধ্য করে। যে আপনার টাইম নাই, আপনার সময় কম, আপনি অবহেলা করে সেটার মধ্যে ক্ষতির মধ্যে আছেন। আর এই সময়ের মধ্যে যদি আপনি পর্যাপ্ত ভালো কাজ না করেন, তাহলে আপনাকে দোজখে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, নরকে যেতে হবে। ঠিক একইভাবে যখন একটা খুব মহৎ ভিশনে আপনি মানুষকে ডাকবেন, তখন তাদেরকে বুঝাইতে হবে যে জীবন বদলানোর এই সুযোগ তার কাছে বারবার আসবে না। তবে এখানে খুব সাবধান থাকতে হবে যে এই স্কারসিটিটা কখনো ফেক হওয়া যাবে না বা মিথ্যা বলা যাবে না। আপনাকে আপনার জায়গা থেকে সৎ থাকতে হবে। যখন আপনি সততার সাথে কাউকে বুঝাতে পারবেন যে আপনার অফারটা বা আপনার সার্ভিসটা খুবই লিমিটেড, এবং এখনই যদি ডিসিশন না নেন, এখন ডিসিশন না নিলে সে খুব দারুণ কিছু একটা মিস করবে, তখন দেখবেন যে সে কোনো দর কষাকষি ছাড়াই কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে যাবে, আপনার সাথে যুক্ত হয়ে যাবে। বড় বড় ব্র্যান্ডগুলোর দিকে খেয়াল করবেন। ধরেন যদি আমি বাংলাদেশের জায়গা থেকে চিন্তা করি, ইলিন আছে, আড়ং আছে, আপনি দেখবেন যে ওদের সব প্রোডাক্ট লিমিটেড। ওদের কোনো একটা ডিজাইন কখনো রিস্টক হয় না। এটা কিন্তু একটা স্কারসিটি, যে এই ডিজাইনটা এইবার চলে গেলে এইটা কিন্তু পরে আর আসবে না, অন্য একটা আসবে, যে এই জিনিসটা কিন্তু তুমি আর পাচ্ছ না, এটা খুবই লিমিটেড। এই যে লিমিটেড, এই কথাটার জন্য বা এই আইডিওলজিটার কারণে তারা প্রোডাক্টের দাম কিন্তু দেখা গেছে যে এই যে এরকম একটা পলো বানাইতে সর্বোচ্চ 150 থেকে 200 টাকা খরচ হয়। যারা এই লাইনে আছেন আপনারা জানেন। কিন্তু ওই প্রোডাক্টটাই ইলিন আপনার কাছে বিক্রি করতেছে 3000 টাকায়। বা ক্ষেত্র বিশেষে কিছু কিছু পলোর দাম দেখলাম 3500, এরকম দাম। আবার দেখেন ইলিনের যেই পাঞ্জাবিটা তৈরি করতে ওদের 1000 থেকে 1500 টাকা খরচ হয়, সেইটার দাম ওদের ট্যাগে দেখবেন 10 থেকে 15 হাজার টাকা। এটা কিন্তু এই কারণে না যে ওদের মন চাইছে ওরা দাম বেশি নিচ্ছে। এই যে স্কারসিটি ক্রিয়েট করছে ওরা, ওদের স্টক লিমিটেড, ওদের ব্র্যান্ড ভ্যালু হাই। আপনি চান আপনার ভিতরে ওদের প্রোডাক্টটাকে ডিজায়ার প্রোডাক্ট হিসেবে তৈরি করছে। ইলিনের প্রোডাক্ট আমাদের বাঙালি মিডল ক্লাস ফ্যামিলির কাছে বা মিডল ক্লাস মানুষের কাছে এটা একটা লাক্সারি ব্র্যান্ড। আমরা অনেক সময় শো আপ করার জন্য ইলিন থেকে আড়ং থেকে শপিং করি। আপনি দেখবেন যে এখন কিন্তু আড়ং যেহেতু ব্যাগ দেওয়া বন্ধ করে দিছে, তারপরেও কিছু কিছু মানুষ আছে টাকা দিয়ে আড়ং-এর ব্যাগটাই কিনবে। কারণ সে যখন বের হবে তার হাতে একটা আড়ং-এর ব্যাগ ব্যাগ থাকবে, তার একটা ভাবসাবই আলাদা। সে আড়ং থেকে শপিং করে, মানুষ দেখতেছে। এইটা তার দোষ না, এটা ব্র্যান্ডের যে সাইকোলজিক্যাল পাওয়ার, তাদের যে ইনভিজিবল নেগোসিয়েশন, যেটা তারা করতেছে আমার সাথে আপনার সাথে, অথচ আমরা বুঝতেছি না। তারা করতেছে, এটা তাদের অপরাধ না। আমি বলতেছি আপনিও করেন। দেখেন রাস্তার মোড়ে যে ফুচকার দোকানগুলো থাকে, ওই ফুচকাওয়ালা মামা যারা আছে তাদের কথা একটু ভাবেন। আপনি ফুচকা খাওয়া শেষ করার পর ওই ফুচকাওয়ালা মামা যখন আপনাকে একটা এক্সট্রা ফ্রি ফুচকা দেয়, তখন আপনার কেমন লাগে? যারা ফুচকা পছন্দ করেন আর কি, খুব দারুণ একটা ব্যাপার না? যে এই এক্সট্রা ফুচকা খেয়ে আপনি হয়তোবা খুশি হয়ে তার থেকে একটা পানির বোতল কিনেন, বা সে যে অন্য কিছু সেল করে থাকে সেটাও তার কাছ থেকে কিনে ফেলেন। আপনি হয়তোবা তার দোকানের পার্মানেন্ট কাস্টমার হয়ে যান। এটাই হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে বড় সিক্রেট ভ্যালু ল্যাডার। এই যে আমার টিমের একজন খুব ফুচকা খাইতে পছন্দ করে,
টিএসসি তে একটা ইয়াং ছেলে আছে, ও সব সময় না, মাঝে মধ্যে ফুচকা বিক্রি করে। তা আমি একবার দেখলাম যে এই ছেলেটা ওকে একদিন ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে এবং খুব সুন্দর করে কথা বলতেছে। এতে করে যেটা হয়েছে, ও এখন টিএসসি গেলে ওই দোকানের ফুচকা ছাড়া আর ফুচকা খায় না। মাঝে মধ্যে দেখতাম যে ফুচকা খাওয়ার পরে ওকে দুইটা তিনটা ফ্রি ফুচকা দিচ্ছে, যে এটা আমার পক্ষ থেকে। ইভেন দেখেন, আমি যখন সেন্ট্রালিনে যাই, প্রতিবারই ওরা আমার সাথে এই কাজটা করে। কোনো না কোনো জিনিসের বিল আমার কাছ থেকে ওরা নেয় না, জোর করেই নেয় না। না স্যার, এটা আমাদের পক্ষ থেকে, এটা আমাদের পক্ষ থেকে। সেন্ট্রালিন হচ্ছে যেখানে আমরা আসলে আমাদের প্রোগ্রামগুলো করি, ওদের রেস্টুরেন্ট আছে। ওদের রেস্টুরেন্টে গেলাম, দেখা গেছে যে দুইজন গেলাম বা তিনজন গেলাম, দুই তিনটা কফি খেলাম। এমন ঘটনা অনেকবার ঘটে, বিল দেওয়ার সময় বলে যে স্যার কফিটা আমাদের পক্ষ থেকে, বিল দিতে হবে না। এই যে সিক্রেট ভ্যালু ল্যাডার তাদের, ইনভিজিবল নেগোসিয়েশন। এবং যেই ছেলেগুলো আমার সাথে এই আচরণটা করে, বিশেষ করে ধরেন এখানে ফরহাদ নামে একটা ছেলে আছে, মাসুম নামে একটা ছেলে আছে, এদেরকে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা বকশিস দিই। সবাইকে যেখানে 100-200 টাকা দেওয়া হয়, ওদেরকে 1000 টাকা করে দেওয়া হয় এই দুইজনকে। এবং আলাদা করে ওদেরটা ওদের হাতে দিই, বাকিদেরটা তো ম্যানেজারের কাছে দিয়ে দিই, কিন্তু ওদেরটা ওদের হাতে আলাদা করে দিই, যাতে পুরাটা ওরা শিওর ভাবে পায়। কাঞ্চন ভাই মার্কেটিং ম্যাজিক বইয়ে খুব চমৎকার ভাবে এই জিনিসটা তুলে ধরছে, যে বেশিরভাগ মানুষ শুরুতেই তাদের সবচাইতে যে বড় বা দামি প্রোডাক্টটা আছে ওইটাকে সেল করার ট্রাই করে। কিন্তু কাস্টমার তো শুরুতেই বড় অফারটা নিতে ভয় পায়। এইটার সমাধান হচ্ছে একটা সিঁড়ি তৈরি করা বা একটা ল্যাডার তৈরি করা। প্রথমে একটা গেটওয়ে গিফট অফার থাকবে। একটা গেটওয়ে গিফট অফার দেন, যেটা হবে একদম ফ্রি। যেমন এটা সেটা একটা পিডিএফ বই হইতে পারে বা কোনো ফ্রি একটা কনসালটেশন হইতে পারে। এইটা হচ্ছে ট্রাস্ট তৈরি করার জন্য। এরপর আপনি একটা ট্রাস্ট ট্রিগার অফার দেন, খুবই কম দামের একটা সার্ভিস, যেটা কাস্টমারের রিস্ক কমায় দিবে, আপনার প্রতি ট্রাস্টটা বাড়ায় দিবে। আবার ওই ছোট্ট যে ট্রাস্ট ট্রিগার অফারটা, এটা যখন সে নিবে, নিয়ে যখন সে আপনার সার্ভিসে সন্তুষ্ট হবে, হ্যাপি হবে, তখন সে নিজেই আপনার যে মেইন অফার, মেইন প্রোডাক্ট, মেইন সার্ভিস বা কোর প্রোডাক্ট, সেইটা কিনবে। দেখেন, ইসলামও কিন্তু এভাবেই কাজ করে। কোরআন দেখেন একসাথে কিন্তু পুরোটা নাজিল হয় নাই, 23 বছর ধরে ধাপে ধাপে মানুষের সাইকোলজি বুঝে বুঝে নাজিল হয়েছে। দেখেন, মানুষের পরিবর্তনও কখনোই একদিনে হয়ে যায় না। আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করবেন, তাকে একসাথে সবকিছু গোছায় দেওয়ার চেষ্টা করবেন না কখনো। তাকে ভ্যালু লেডারের একটা ধাপে নিয়ে আসেন, তাকে এত বেশি ভ্যালু দেন যে সে নিজেই যাতে আপনার পরবর্তী অফারটা নেওয়ার জন্য আপনার পিছে পিছে ঘুরে। আমি কি প্রথমেই রাইজ অ্যাডভান্স অফার করতেছি কাউকে, বা তারপর একটা অফার করতেছি? কিন্তু রাইজই তো কাউকে অফার করতেছি না, ম্যাজিক পর্যন্ত কাউকে অফার করতেছি না। এগুলো কোনো বিজ্ঞাপন যায় না, ফেসবুক এগুলো নিয়ে কোনো কথা হয় না। মার্কেটিং হচ্ছে আর্ট অফ পাবলিক স্পিকিং এর, মাত্র 300 টাকা। অথচ এক একজন পার্টিসিপেন্টকে জয়েন করাইতে ফেসবুকে এর চেয়ে বেশি ডলার আমার খরচ করতে হয়। সেইখানে যেই ক্লাসটাতে আমি সবচেয়ে বেশি এফোর্ট দেই, সবচেয়ে বেশি সময় ধরে ক্লাস করাই, সেইটার দামই দেখেন সবচেয়ে কম। সেখানে এসেই মূলত মানুষ আমাকে ট্রাস্ট করাটা শুরু করে, যে ভ্যালুটা তখন আমি তাকে দিলাম ওই ভ্যালুর কারণে। এরপরে দেখেন, শুরুতেই যদি আমি এখন 10,000 টাকার ম্যাজিক অফার করি, মানুষ কিন্তু কিনবে না, মানুষ কিন্তু ম্যাজিকে আসবে না। বা শুরুতেই যদি আমি এখন 20,000 টাকার রাইজ অফার করি, রাইজের অ্যাড যদি আমি ফেসবুকে দিই 20,000 25,000 টাকায়, মানুষ কিন্তু পারচেস করবে না। অথচ ওই মানুষটাই যদি আর্ট অফ পাবলিক স্পিকিং হয়ে, ম্যাজিক হয়ে, তারপর তাকে আমি যখন রাইজটা অফার করতেছি, সে কিন্তু হ্যাপিলি নিচ্ছে। এটাই হচ্ছে নেগোসিয়েশন ম্যাজিক। দেখেন, 1700 শতকের আগে মানুষ ভাবতো পৃথিবীতে শুধুমাত্র
সাদা রাজা হাঁস আছে। রাজহাঁস তো চিনেন, একটু বড় সাইজের হাঁস যেগুলো হয়। 1700 শতকের আগ পর্যন্ত মানুষ জানতো যে শুধুমাত্র সাদা রঙের রাজহাঁস হয়, অন্য কোনো রঙের রাজহাঁস হয় না। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম কালো রাজহাঁস, যেটাকে ব্ল্যাক সোয়ান, এটা দেখার পর তাদের দুনিয়াটা বদলে যায়। তাদের আগের সকল হিসাব নিকাশ কিন্তু ভুল প্রমাণিত হয়। ক্রিস ভস তার নেভার স্প্লিট দ্য ডিফারেন্স নামে একটা বই আছে, নেভার স্প্লিট দ্য ডিফারেন্স। এই বইয়ে তিনি এই কনসেপ্টটাকে নেগোসিয়েশনের মধ্যে নিয়ে আসছে। তিনি বলতেছে প্রত্যেকটা নেগোসিয়েশন টেবিলে এমন 3 থেকে 5টা আননোন আননোনস বা অজানা তথ্য থাকে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। প্রত্যেকটা নেগোসিয়েশন টেবিলে মিনিমাম 3 থেকে 5টা অজানা তথ্য বা আননোন আননোনস থাকে, যেটা আপনি কল্পনা করতে পারেন না, আপনার মাথায় থাকে না এটা। কিন্তু সেই তথ্যটা বা সেই ইনফরমেশনটা, সেই ব্ল্যাক সোয়ানটা যদি আপনি বের করতে পারেন, তাহলে পুরো গেমটা কিন্তু আপনার হাতে চলে আসবে। কারণ আপনার ক্লায়েন্ট হয়তো বা বলতেছে যে আমার কাছে এখন এই ডিলটা করার মতো বাজেট নাই। আপনি লজিক্যালি তাকে প্রাইস কমানোর অফার দিচ্ছেন, কিন্তু আসল ব্ল্যাক সোয়ান তো এইটাই যে সে তার বসের কাছে বা পার্টনারের কাছে এই ডিলটাকে জাস্টিফাই করতে ভয় পাচ্ছে। সে নিতে চায়, তার প্রাইস নিয়েও আসলে কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রবলেমটা হচ্ছে তার বসকে সে এটা কিভাবে জাস্টিফাই করবে, বা তার যে বিজনেস পার্টনার আছে তাকে সে কিভাবে জাস্টিফাই করবে। বা অনেকে আবার বউয়ের ডিসিশন ছাড়া কোনো ডিসিশন নিতে পারে না, সে তার বউয়ের কাছে কিভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করবে, সেইটা করতে সে ভয় পাচ্ছে। এখন আপনি তাকে এরকম ওপেন এন্ডেড প্রশ্ন না করে শুধু নিজের প্রোডাক্টের ফিচারে যদি বুঝাইতে থাকেন, তাহলে কিন্তু আপনি ডিলটা করতে পারবেন না। কাস্টমারের ব্রেইনে ঢোকার আসল চাবি হচ্ছে তার যে ইমোশনাল পেইন গুলো আছে, এই পেইন পয়েন্ট গুলাকে খুঁজে বের করা। আপনি যখন তাকে জাজ না করে একদম ক্যালিব্রেটেড প্রশ্ন করেন, তখন এই ডিলটা কমপ্লিট করতে বা বাস্তবায়ন করতে আপনার, যেমন ব্যাপারটা এরকম, প্রশ্নটা করতে পারেন যে এই ডিলটা করতে আপনার টিমের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয় বা কি কি চ্যালেঞ্জ হইতে পারে। এই ধরনের প্রশ্ন যখন আপনি করেন, তখন ওই ক্লায়েন্টের বা যার সাথে আপনি নেগোসিয়েশনটা করতেছেন তার মনের ভিতরে যে ব্ল্যাক সোয়ানটা আছে, সে তখন তার মনের এই ব্ল্যাক সোয়ানগুলো আপনাকে বলে দিবে, অজানা তথ্য যেটা আপনি জানতেন না। একজন ম্যাজিক লিডার হিসাবে আপনাদের এই অদৃশ্য সিগন্যালগুলোকে ধরতে হবে, এই ফ্রিকোয়েন্সিগুলোকে খুঁজে বের করতে হবে। এর মাধ্যমে আপনি এমন একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবেন যেখানে ক্লায়েন্ট মনে করবে যে আপনি তার মাইন্ড রিড করতে পারেন। আপনারা কি জানেন যে 1985 সালে যখন ইথিওপিয়াতে চরম দুর্ভিক্ষ হয়েছিল এবং তারা একদম অনাহারে ভুগতেছিল, তখন তারা তাদের পাশের যে মেক্সিকো, ওই মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের দুর্গতদের জন্য $5,000 অনুদান পাঠাইছিল। ঘটনাটা বুঝেন, 1985 সালে ইথিওপিয়াতে চরম দুর্ভিক্ষ চলতেছে এবং তাদের দেশের মানুষই খাইতে পারতেছে না। তখন পাশে মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পতে যারা ভিকটিম, যারা দুর্গত আছে, তাদের জন্য $5,000 অনুদান পাঠাইছে। এটা কিন্তু আমি 1985 সালের কথা বলতেছি, আজকের $5,000 না। 1985 সালে $5,000 কিন্তু মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট। এই খারাপ অবস্থার মধ্যেও কেন ইথিওপিয়া মেক্সিকোকে এই $5,000 অনুদানটা দিল? কারণ 1935 সালে ইথিওপিয়ায় ইতালি যখন আক্রমণ করছিল, তখন মেক্সিকো তাদেরকে হেল্প করছিল, সাহায্য করছিল।
50 বছর পর এই চরম অভাবের মধ্যেও তারা সেই ঋণটা কিন্তু ভুলে নাই। রবার্ট চিয়ালদিনি এটাকে বলতেছে রুল অফ রেসিপ্রোসিটি, বা প্রতিদান দেওয়ার যে মানসিকতা। মানুষ যখন আপনার কাছ থেকে কোনো একটা ফেভার পায় বা গিফট পায়, খুব অবচেতন ভাবে সে নিজেকে আপনার কাছে ঋণী মনে করে, এবং সেই ঋণ শোধ করার জন্য সে ভিতরে ভিতরে অস্থির হয়ে থাকে। তো এই সাইকোলজিকে আমরা মার্কেটিং ম্যাজিক স্ট্র্যাটেজিতে বলি গেটওয়ে গিফট অফার। আপনি যখন আপনার ক্লায়েন্টকে শুরুতেই ফ্রিতে কোনো একটা ভ্যালুয়েবল ইনসাইট বা একটা এক্সক্লুসিভ গাইড বা একটা ফ্রি কনসালটেশন দেন, তখন তার ব্রেইনের যে ইমোশনাল সেন্টারটা আছে আপনাকে একজন সাহায্যকারী হিসেবে বা একজন মেন্টর বা গাইড হিসেবে সেট করে নেয়। এরপর আপনি যখন আপনার মেইন অফার বা কোর অফারটা পিচ করেন, তখন সে আর লজিক্যালি প্রাইস নিয়ে না খুব একটা তর্ক করে না আপনার সাথে, কারণ সে আগে থেকেই আপনার দেওয়া ভ্যালুর কারণে আপনার প্রতি লয়াল হয়ে যায়। ঠিক এইভাবে আপনারা মানুষের মনটাকে জয় করবেন। কোনো রকম সস্তা সেলস পুশ করার দরকার নাই তো, শুধুমাত্র সাবকনসাস মাইন্ডে একটু ঋণের বীজ বুনে দেন। এই যে আপনারা এখন পর্যন্ত 4টা ব্যাচে 200-রও বেশি মানুষ ম্যাজিকে জয়েন করছেন, আপনাদের মধ্যে দুই একজন হয়তোবা আমার সাথে প্রাইসটা নিয়ে একবার দুইবার মেসেজ দিছিল, টেক্সট করছিল। এর বাইরে আপনারা কেউ তো আমার সাথে নেগোশিয়েট করেন না এটা নিয়ে, দামাদামি করেন না এটা নিয়ে। কেউ করে না তো আমার সাথে এটা নিয়ে দামাদামি। কারণ আর্ট অফ পাবলিক স্পিকিং ক্লাসে আপনি এত ভ্যালু পাইছেন যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড ছিল, যেটা 300 টাকায় কোথাও পাওয়া যায় না, পৃথিবীর কোথাও নাই। ওইটা আমার কাছে আপনাকে ঋণী করে দিছে। আপনি আপনার সেই ইমোশনের জায়গা থেকে সেই ঋণটা শোধ করার জন্য সাবকনসাসলি ম্যাজিকে জয়েন করে ফেলছেন। নেগোসিয়েশন টেবিলে বসলে অনেক সময় আমাদের মনে হয় যে সামনের মানুষটা এ মনে হয় অনেক বড় মাপের, তার কোম্পানির ভ্যালু কোটি কোটি টাকা, আমি কি তার সাথে পারবো কথা বলে। ওরেন ক্লাফ তার পিচ এনিথিং নামে একটা বই আছে, ওই বইয়ে খুব চমৎকার একটা কনসেপ্ট দিছে, যেটার নাম হচ্ছে লোকাল স্টার পাওয়ার। ক্লাফ বলতেছে যখন দুইটা ফ্রেম বা দুইটা পারসেপশন মুখোমুখি হয়, তখন শক্তিশালী ফ্রেমটা দুর্বল ফ্রেমটাকে গিলে খায়। যখন দুইটা ফ্রেম বা দুই ধরনের পারসেপশন সামনাসামনি যখন হয়, তখন যেই ফ্রেমটা শক্তিশালী সে দুর্বলটাকে গিলে ফেলে। আর আপনি যখন কোনো হাই প্রোফাইল ক্লায়েন্টের সাথে বসবেন, তখন তার যে গ্লোবাল স্ট্যাটাস, তার পজিশন, এগুলো দেখে আপনি কখনো ঘাবড়াবেন না। দেখেন, আপনি হচ্ছেন আপনার যে ডোমেইন, আপনি আপনার ডোমেইনে এক্সপার্ট। তাই আপনাকে ওই সিচুয়েশনাল স্ট্যাটাস বা লোকাল স্টার পাওয়ারটা ব্যবহার করে একটা আলফা স্ট্যান্স নিতে হবে। আর আপনি আপনার সামনে হয়তোবা বসে আছে ধরলাম বিল গেটস, বা আপনার সামনে জাকারবার্গ বসে আছে, কিন্তু সে আপনার কাছে যেহেতু বসতে আসছে বা আপনাকে যেহেতু সে টাইম দিছে, তার মানে আপনার কাছে তার একটা দরকার আছে, আপনার কাছ থেকে তার একটা কিছু নেওয়ার আছে। তার মানে এই জায়গাটায় আপনার লোকাল স্টার পাওয়ারটা বেশি। না হলে এত হাই ভ্যালু মানুষ আপনাকে টাইম দিবে কেন? আপনার ওই জায়গাটা এক্সপার্টাইজ আছে বলে দিছে, তা আপনি আপনার ওই পাওয়ারটাকে ব্যবহার করে একটা আলফা স্ট্যান্স নেবেন। দেখেন, ফ্রেঞ্চ ওয়েটারদের কথা একটু ভাবেন। আপনি যত বড়ই বিলিয়নিয়ার হন না কেন, রেস্টুরেন্টে গেলে ওই ওয়েটাররাই ঠিক করে দেয় যে আপনি কোন ওয়াইনটা খাবেন, কারণ সে তার ডোমেইনে আলফা। ধরেন মিটিং এ আপনার ক্লায়েন্ট আপনাকে টাইম নিয়ে খুব প্রেসার দিচ্ছে, বলতেছে যে আমার হাতে মাত্র 10 মিনিট সময় আছে। আপনি যদি তখন ঘাবড়ে গিয়ে দ্রুত কথা বলা শুরু করেন, তাইলে কিন্তু আপনি ফ্রেম হারায় ফেলতেন।
এর বদলে যদি আপনি একটু হেসে হালকা একটু হিউমার দিয়ে যদি বলেন, ওকে আমার হাতে মাত্র 8 মিনিট সময় আছে, চলেন আসল কথায় আসি, এই ছোট্ট একটা অবাধ্যতা সাথে সাথে আপনাকে একটা আলফা পজিশনে নিয়ে আসবে। এবং ক্লায়েন্টের যে ক্রক ব্রেইনটা আছে ও বুঝতে পারবে যে আপনি নিডি না। আপনি যখন এই ইনভিজিবল ফ্রেম কন্ট্রোল করাটা শিখে যাবেন, তখন আপনি যেই রুমেই ঢুকবেন, সেই রুমের যে এনভায়রনমেন্ট আছে, ওইটা সবসময় আপনার কথায় কন্ট্রোল হবে, নিয়ন্ত্রিত হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু নিডি মানুষকে পছন্দ করে না। আপনি যখন এই স্ট্যান্সটা নিতে পারবেন এবং প্রকাশ করতে পারবেন যে আমি ভাই তোমার কাছে বেচতে আসি নাই, আমি তোমাকে হেল্প করতে আসছি, তুমি আমার কাছ থেকে নিতে আসছো, আমার হেল্প নিতে আসছো, তাহলে আপনি ফ্রেমটাকে কন্ট্রোল করে ফেললেন। দেখেন, নেগোসিয়েশন টেবিলের সবচাইতে শক্তিশালী এবং ভয়ঙ্কর শব্দগুলোর মধ্যে একটা হচ্ছে ফেয়ার, মানে ন্যায্য। মানে ক্রিস ভস দেখাচ্ছেন যে মানুষ যখন মনে করে তাকে ন্যায্য বা একটা ফেয়ার ডিল তাকে দেওয়া হচ্ছে না, তখন সে নিজের ক্ষতি করে হইলেও সেই ডিল থেকে বের হয়ে যায়। মানুষ যখন এটা মনে করে বা বুঝে যে তাকে তার ন্যায্যটা দেওয়া হচ্ছে না, এই ডিলটা তার জন্য ফেয়ার হচ্ছে না, তখন সে তার লস করে হলেও আপনার কাছ থেকে সরে যাবে, আপনার ডিল থেকে সে বের হয়ে যাবে। দেখেন, সাইকোলজির বিখ্যাত যে আলটিমেটাম গেম, এই আলটিমেটাম গেমের মাধ্যমে এটা বারবার প্রমাণিত হয়েছে যে মানুষ লজিক্যাল ক্যালকুলেশনের চেয়ে ইমোশনাল ফেয়ারনেসকে বেশি গুরুত্ব দেয়। এখন কেউ যদি আপনাকে $10,000 মধ্যে $1 অফার করে, আপনি হয়তো রাগে সেই $1ও নেবেন না, কারণ আপনার কাছে সেটাকে আনফেয়ার মনে হয়েছে। আবার দেখেন, লজিক্যালি $0 চেয়ে $1 ভালো। ইরানের নিউক্লিয়ার ডিলটার কথা একটু ভাবেন, তারা কোটি কোটি ডলারের নিষেধাজ্ঞা মেনে নিয়েছে শুধু এই একটা ইমোশন থেকে, যে তাদের সাথে ফেয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে না। তাই আপনি যখন আপনার অফারটাকে পিচ করবেন, তখন শুরুতেই বলেন যে আমি চাই আপনি যেন এই ডিলটাতে সম্পূর্ণ ফেয়ার ট্রিটমেন্ট পান। যদি কোনো পর্যায়ে আমার মনে হয় বা আপনার যদি কোনো পর্যায়ে মনে হয় যে আমি আনফেয়ার কিছু বলতেছি, আপনি সাথে সাথে আমাকে থামাই দিবেন। আপনি কি বলবেন? আমি চাই যেন এই ডিলটাতে আপনি একটা সম্পূর্ণ ফেয়ার ট্রিটমেন্ট পান। যদি কখনো আপনার মনে হয় যে আমি আনফেয়ার কিছু বলতেছি, তাহলে আমাকে সাথে সাথে থামাই দিবেন, বা সাথে সাথে সেটা আপনি বলবেন আমাকে। তো এই একটা কথা বলার সাথে সাথে তার সাবকনসিয়াস মাইন্ডের যে ডিফেন্স মেকানিজমটা আছে, এটা টোটালি অফ হয়ে যায়। সে আপনাকে তখন একজন সৎ মানুষ হিসেবে ধরে নেয়, অনেস্ট মানুষ হিসেবে ধরে নেয়। কাঞ্চন ভাইয়ের যে প্রাইজিং সাইকোলজি, সেখানেও আমরা কিন্তু দেখি যে প্রাইস কখনো কোনো প্রবলেম না, যদি আপনি ফেয়ারনেস এবং ভ্যালুর একটা ক্লিয়ার পিকচার আপনার অডিয়েন্সের ব্রেইনে তৈরি করতে পারেন, আপনার সামনের মানুষটার ব্রেইনে তৈরি করতে পারেন।